আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আখাউড়াতে। কারণ আখাউড়াতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে প্রথমটিই হচ্ছে আখাউড়া স্থলবন্দর। এছাড়াও রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল এর সমাধি এবং কেল্লাহ শাহের মাজার এবং আরও ছোট বড় বেশ কয়েকটি স্থান, যা আজকে আমি সারাদিনে ঘুরে বেড়াবো। তবে প্রথমেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আখাউড়া স্থলবন্দর দেখাতে। আপনারা জানেন জুলাই বিপ্লব ও পরবর্তীতে সরকার পরিবর্তন এর পরে ভারত সরকার বাংলাদেশিদের ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে রেখেছে। এখন নতুন করে আর ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। তাহলে বাংলাদেশিরা কিভাবে আখাউড়া বর্ডার ব্যবহার করে ভারতে যাচ্ছে, সারাদিনে কজন লোক যাচ্ছে, আর ঢাকা থেকে সহজে কিভাবে আখাউড়া যাবেন তার বিস্তারিত বর্ণনা থাকবে আমার আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, প্রথমেই জানাবো ঢাকা থেকে আখাউড়া কিভাবে খুব সহজে আসবেন। ঢাকা থেকে আখাউড়া আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেনে আসা। ঢাকার কমলাপুর থেকে সকাল 7:45 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে মহানগর প্রভাতী ট্রেনটি। এই ট্রেনটি দিয়ে সকালে আসলে সকাল 10টার কিছুক্ষণ পরেই আখাউড়া এসে পৌঁছতে পারবেন। এই আন্তনগর ট্রেনটিতে কমলাপুর থেকে আখাউড়া আসতে সুবন চেয়ারে ভাড়া নিবে মাত্র 170 টাকা। এছাড়া আপনারা চাইলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস এও আসতে পারেন। কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল 6:30 ছেড়ে আসে। পারাবত এক্সপ্রেসে আসলে আপনাদের নামতে হবে আজমপুর রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটি সকাল 8:50 বা 9টার মধ্যে আপনাকে আজমপুর রেল স্টেশনে নামিয়ে দিবে এবং আজমপুর থেকে মাত্র 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আখাউড়াতে। এবং এই ট্রেনের ভাড়া নেবে 175 টাকা। আখাউড়া শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় 2 জন মাত্র 60 টাকা দিয়ে চলে আসতে পারবেন বর্ডারে। আমরা 2 জন রিক্সা নিয়ে রওনা হয়েছি বর্ডারে যাওয়ার জন্য। বর্ডারে যেতে যেতে চারপাশের গাছপালা ও প্রচুর ফসলি জমি দেখতে পারবেন। রওনা দেওয়ার অল্প সময়ের মধ্যেই বর্ডারে চলে আসতে পারবেন। আর আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা কিন্তু আখাউড়া বাজার থেকেই সকালের নাস্তা করে আসবেন, কারণ বর্ডারে নাস্তা করার জন্য তেমন ভালো কোনো হোটেল পাবেন না। তাই আমি বলবো আখাউড়া থেকে নাস্তা করে আসাই আপনাদের জন্য ভালো হবে। কথা বলতে বলতেই চলে আসলাম আখাউড়া স্থলবন্দরে। একপাশে হচ্ছে গাড়ি পার্কিং করা, আর সোজা রাস্তা চলে গিয়েছে ঠিক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে, আর ডান পাশে হচ্ছে বিভিন্ন সরকারি দফতর। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে বাম দিকে যে গেটটি দেখা যাচ্ছে, এর ভিতরেই হচ্ছে কাস্টমস ভবন। এখন দেখা যাচ্ছে কাস্টমস লাগেজ স্ক্যানিং রুম। এই রুমের ভিতরেই হচ্ছে যারা ভারতে প্রবেশ করে বা ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করে তাদের ব্যাগপত্র এখানে স্ক্যানিং করে দেখা হয়। তবে বাংলাদেশ থেকে কেউ ভারতে প্রবেশ করলে প্রথমে এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আপনারা যদি কেউ ট্রাভেল ট্যাক্স না দিয়ে এসে থাকেন, তাহলে এই গেটের ভিতর দিয়ে ঢুকে এখানে যে ব্যাংকের শাখাটি রয়েছে, এখান থেকে ট্রাভেল ট্যাক্সটি আপনারা প্রথমেই দিয়ে নেবেন। এখানে ট্রাভেল ট্যাক্স দেয়া হলে
এর থেকে একটু সামনেই বাম দিকে চলে যাবেন আপনাদের ব্যাগেজ বা লাগেজ স্ক্যানিং করার জন্য। এবং ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করেন তারা ইমিগ্রেশন এবং সকল কাজকর্ম সেরে এই ভবনের ভিতর দিয়ে তাদের লাগেজ স্ক্যানিং করেই এই গেটটি দিয়ে বের হয়ে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন লোক এই সব প্রসেসিং কমপ্লিট করে তারা এই গেটটি দিয়ে বের হয়ে আসছে। যদিও সোজা রাস্তাটি এদিক দিয়ে রয়েছে, কিন্তু আপনারা চাইলেই কেউ এই সোজা রাস্তায় আসতে পারবেন না। বাংলাদেশের লাগেজ স্ক্যানিং রুমের পাশে রয়েছে একটি ডিউটি ফ্রি শপ। এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন। এবং এর সামনেই রয়েছে সেই ভারত যাওয়ার সেই মূল রাস্তাটি। এই রাস্তাটি দিয়ে সোজা গেলেই ভারতে প্রবেশ করতে পারবেন এবং সামনেই ইমিগ্রেশন ভবন রয়েছে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, যেখানে ইমিগ্রেশন রয়েছে। ডান দিকে যে ভবনগুলি রয়েছে এখানে কাস্টমস ব্যাগ স্ক্যানিং করে এই গেটটি দিয়ে বের হয়ে এই সোজা রাস্তাটি দিয়ে সামনে চলে যেতে হয়। সামনে যেতে যেতে আপনারা প্রথমেই পাবেন একটি বিজিবির চেকপোস্ট। বিজিবির চেকপোস্টে প্রথমেই আপনাদের পাসপোর্ট নাম্বার এবং নাম এন্ট্রি করে আরো একটু সামনে এগিয়ে যেতে হবে। আরেকটু সামনেই রয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন ভবন। সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করা হলেই বাংলাদেশের সকল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে সামনে আরো একটু এগিয়ে গেলেই আবার ভারতীয় সীমানায় প্রবেশ করবেন। সামনে যে সাদা গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের পর্যন্তই হচ্ছে, দেখতেই পাচ্ছেন বাম পাশে একটি নোটিশ রয়েছে, চলাচল সীমিত, পাসপোর্টধারী ব্যতীত সর্বসাধারণ ও সকল প্রকার যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষেধ। একমাত্র যারা ভারতে যাবেন তারাই শুধু এই গেটটি পার হয়ে সামনে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সাধারণ দর্শনার্থী হিসেবে যারা আসবেন তারা এই সাদা গেটটি পর্যন্ত এসে আশেপাশের পরিবেশটি পর্যবেক্ষণ করতে পারবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সামনে থেকে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। সেই সাথে আরো কিছু লোক বাংলাদেশ থেকেও ভারতে যাচ্ছে, ভারতের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখানে আরো একটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা প্রথম ভারত ভ্রমণে গিয়ে থাকেন তাদের মধ্যে অনেকেরই একটি ধারণা থাকে যে আমি কত ডলার নিয়ে যেতে পারবো সাথে করে বা কত বাংলাদেশি টাকা নিয়ে যেতে পারবো। এক্ষেত্রে আপনি যেটা পারবেন সেটি হচ্ছে আপনার পাসপোর্টে যদি ডলার ইনভেস্ট করে থাকেন তাহলে যত ডলার ইনভেস্ট করেছেন অবশ্যই আপনি সেই পরিমাণ ডলার নিয়ে যেতে পারবেন বা সেই পরিমাণ ডলার নিয়ে যাওয়া উচিত। কারণ ইমিগ্রেশন অফিস অনেক সময় আপনার পাসপোর্টের ডলার যে পরিমাণ ইনভেস্ট করেছেন সেই পরিমাণ ডলার দেখতে চায়। যদি না দেখাতে পারেন তাহলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। কাজেই যারা ডলার ইনভেস্ট করবেন তারা অবশ্যই সমপরিমাণ ডলার সাথে করে নিয়ে যাবেন। আর যারা বাংলাদেশি টাকা নিয়ে যাবেন তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 10,000 টাকা সাথে করে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা যদি ডলার ইনভেস্ট করে থাকেন সেই ডলার প্লাস বাংলাদেশি সমপরিমাণ 10,000 টাকা সাথে করে নিয়ে যেতে পারবেন। এছাড়া বিভিন্ন লোকজন বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নিয়ে গিয়ে থাকে, যেমন বিভিন্ন লাগেজের বিভিন্ন ভাঁজে, কাপড়ের ভাঁজে বা পকেটে করে নিয়ে যায়। সেটি অবশ্য অবৈধভাবে নিয়ে যাওয়া হয়, সেটা যার যার নিজ দায়িত্বে নিয়ে যাবেন। অনেক সময় বিজিবি বা বিএসএফ এরকম দেখলে আপনাদের টাকা রেখেও দিতে পারে। তো আমরা একজন দেখতে পাচ্ছি যে একজন লোক হেঁটে হেঁটে বাংলাদেশের ইমিগ্রেশন এবং ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশে প্রবেশ করছে এবং সে চেকপোস্টে তার পাসপোর্ট নাম এবং নাম্বার দিয়ে এন্ট্রি করবে, এখন এন্ট্রি করে বাংলাদেশে প্রবেশ করবে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পরিস্থিতি চলছে তাতে আমি বলবো সবাইকে খুব বেশি জরুরি প্রয়োজন না হলে বর্তমানে ভারত ভ্রমণ না করাই ভালো। কারণ এখন যদিও ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, যারা মেডিকেল ভিসা আছে মেডিকেল ভিসায় অনেকেই ভারত ভ্রমণে যাচ্ছেন, তবে আমি মনে করি এই মুহূর্তে ভারতে না যাওয়াই ভালো হবে।